রাষ্ট্রবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের আসরে। আলোচনা করব প্রাচ্যের রাষ্ট্রচিন্তা এই কোর্স থেকে। এই কোর্সের কোড নম্বর 22-19-07। আলোচ্য বিষয়ে কৌটিল্যের আইনতত্ত্ব বা আইন সম্পর্কে কৌটিল্যের ধারণা। এই ভিডিওটি দেখা যাবে আমার টাইমলাইনে DARMC পলিটিক্যাল সায়েন্স এই ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেল জেডের পর্দায়। যারা চ্যানেল জেড সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। কৌটিল্যের আইনতত্ত্ব বা আইন সম্পর্কে কৌটিল্যের ধারণা। শিক্ষার্থীবৃন্দ, সাধারণভাবে আইন বলতে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের জন্য এমন কতগুলো বিধিবিধান বা নিয়মকানুনের সমষ্টিকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সমাজ কর্তৃক গৃহীত এবং সকলের জন্য সমভাবে প্রযোজ্য এবং যা অমান্য করলে শাস্তির সম্মুখীন হতে হয়। এখন আমরা আইন সম্পর্কে কৌটিল্যের ধারণা জানব। কৌটিল্য তার অর্থশাস্ত্রের তৃতীয় অধিকরণে আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি আইনের ব্যাখ্যা করেছেন বৌদ্ধিক ও আধ্যাত্মিক মুক্তির দৃষ্টিকোণ থেকে। কৌটিল্যের আইনতত্ত্বে আমরা প্রথমে আইনের উৎস সম্পর্কে এবং এরপরে আইনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা দেখতে পাই। প্রথমেই আমরা আইনের উৎস সম্পর্কে আলোচনা করব। প্রাচীন ভারতে আইনকে ঈশ্বর প্রদত্ত বিধান হিসেবে গণ্য করা হতো, অর্থাৎ আইনের উৎস ছিল মাত্র একটি। কিন্তু কৌটিল্য এই ধারণার বাইরে আসেন এবং আইনের চারটি উৎসর কথা বলেন। 1. ধর্ম বা পবিত্র আইন। 2. যুবহারা বা সাক্ষ্য। 3. চরিত্র বা ইতিহাস। এবং 4. রাজাসন বা রাজার অনুশাসন। তিনি রাজাসন বা রাজার অনুশাসনকে যৌক্তিক আইন বলেছেন এবং এই আইনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তার মতে এই যৌক্তিক আইনের সাথে অন্য তিনটি আইনের বিরোধ দেখা দিলে এই যৌক্তিক আইনই চূড়ান্ত বলে গণ্য হবে। আইনের প্রকারভেদ। শিক্ষার্থীবৃন্দ, কৌটিল্য তার অর্থশাস্ত্রে মোট 17 প্রকার আইনের কথা বলেছেন। 1. বিবাহ ও তৎসম্পর্কিত আইন। 2. উত্তরাধিকার আইন। 3. নারীর সম্পত্তি বিষয়ক আইন। 4. অস্থাবর সম্পত্তি ও বাসস্থান সম্পর্কিত আইন। 5. চুক্তি সম্পাদন বিষয়ক আইন। 6. ঋণ পরিশোধ সংক্রান্ত আইন। 7. সমবায় বিষয়ক আইন। 8. দাস ক্রয় বিক্রয় সংক্রান্ত আইন। 9. উপহারের পুনরাধিকার সংক্রান্ত আইন। 10. মালিকানা সত্ত্ব ব্যতীত বিক্রয় সম্পর্কিত আইন। 11. মালিকানা আইন। 12. ডাকাতি বিষয়ক আইন। 13. চুক্তি বিষয়ক আইন। 14. মানহানি বিষয়ক আইন। 15. লাঞ্ছনা বিষয়ক আইন। 16. জুয়া সম্পর্কিত আইন এবং 17. বাজি বিষয়ক আইন। এই আইনগুলোকে দেওয়ানি আইন এবং ফৌজদারি আইন এই দুভাগে ভাগ করে আলোচনা করা যায়। প্রথমে দেওয়ানি আইন। এই আইনের মধ্যে পড়ে 1. বিবাহ ও তৎসম্পর্কিত আইন। 2. উত্তরাধিকার আইন। 3. নারীর সম্পত্তি বিষয়ক আইন। 4. অস্থাবর সম্পত্তি ও বাসস্থান সম্পর্কিত আইন। 5. ঋণ পরিশোধ সংক্রান্ত আইন এবং 6. দাস ক্রয় বিক্রয় সংক্রান্ত আইন। এরপর ফৌজদারি আইন। এই আইনের অন্তর্ভুক্ত আইনগুলো হলো: 1. ডাকাতি বিষয়ক আইন। 2. চুরি বিষয়ক আইন। 3. মানহানি বিষয়ক আইন। 4. লাঞ্ছনা বিষয়ক আইন। 5. জুয়া সম্পর্কিত আইন ইত্যাদি। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই উভয় প্রকার আইনের মধ্যেকার কিছু গুরুত্বপূর্ণ আইন নিয়ে আলোচনা করব।
প্রথমে দেওয়ানি আইন। 1. বিবাহ ও তৎসম্পর্কিত আইন। কৌটিল্য তার অর্থশাস্ত্রে বিবাহ সংক্রান্ত আইনের ব্যাখ্যা দান করেছেন। এই আইনে বিবাহ সম্পর্কিত কর্তব্য, নারীর সম্পত্তি, পুনর্বিবাহের ক্ষতিপূরণ প্রভৃতির ব্যাখ্যা দিয়েছেন। কৌটিল্য উদারনৈতিক বিবাহ ধারণার প্রচলন করেন। তিনি বলেন, সব ধরনের বিবাহ বৈধ বলে গণ্য হবে যদি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সেই বিবাহে সন্তুষ্ট থাকেন। তিনি কতগুলো শর্ত সাপেক্ষে নারীর পুনর্বিবাহের স্বীকৃতি দিয়েছেন। যেমন, স্বামী যদি দুশ্চরিত্রবান হয়, স্বামী যদি দীর্ঘ সময় বিদেশে থাকে, স্বামী যদি রাজার সাথে বিশ্বাসঘাতকতা করে, স্বামী যদি স্ত্রীর জন্য বিপজ্জনক হয়, স্বামী যদি বর্ণচ্যুত হয়, কিংবা স্বামী যদি পুরুষত্ব হারায়, তাহলে স্ত্রী স্বামীকে পরিত্যাগ করে পুনর্বিবাহ করতে পারবে। 2. উত্তরাধিকার আইন। কৌটিল্য উত্তরাধিকার আইন সম্পর্কে বলেন, ব্যক্তি তখনই উত্তরাধিকার প্রাপ্ত হবে যখন সকল উত্তরাধিকার প্রাপ্তবয়স্ক হবে। পিতার সম্পত্তি বন্টনের ক্ষেত্রে উত্তরাধিকারীদের মধ্যে কোনো পার্থক্য নির্দেশ করা যাবে না। যদি কন্যা সন্তান অবিবাহিত হয়, তবে বিবাহ সংক্রান্ত যাবতীয় ব্যয়ের অর্থ কন্যাকে প্রদান করতে হবে। 3. নারীর সম্পত্তি বিষয়ক আইন। কৌটিল্য নারীর সম্পত্তি হিসেবে জীবন ধারণের প্রয়োজনীয় সামগ্রী ও অলঙ্কারাদি উভয়কেই বুঝিয়েছেন। এ দু ধরনের সম্পত্তি প্রয়োজনের সময় স্বামী ও স্ত্রী উভয়েই ব্যবহার করতে পারবে। 4. অস্থাবর সম্পত্তি ও বাসস্থান সম্পর্কিত আইন। কৌটিল্য অস্থাবর সম্পত্তি যেমন বাড়ি, পুকুর, বাগান, মাঠ প্রভৃতি নিয়ে বিরোধ দেখা দিলে প্রতিবেশীদের প্রত্যয়ন সাপেক্ষে সেই বিরোধ মীমাংসার বিধানের কথা উল্লেখ করেছেন। বিরোধ সংক্রান্ত সম্পত্তির মধ্যে দালান কোঠা, প্রজাস্বত্ব এবং বিকৃত সম্পত্তিও গণ্য হবে এবং এ আইনের আওতাভুক্ত হবে। 5. ঋণ পরিশোধ সংক্রান্ত আইন। কৌটিল্য ঋণ পরিশোধ সংক্রান্ত আইন সম্পর্কে বলেন যে, ঋণ পরিশোধ যদি সময় বা স্থান বা উভয় দ্বারা সীমিত করা না হয়, তবে ঋণ গ্রহণকারী মৃত্যুবরণ করলে তার পুত্র, এমনকি পৌত্রও সে ঋণ পরিশোধ করতে বাধ্য। কোনো স্ত্রী যদি তার স্বামীর ঋণের কথা না জানেন, তবে স্বামীর পরিবর্তে স্ত্রীকে ঋণের আওতায় আনা যাবে না। তবে ঋণ গ্রহণকারী যদি স্ত্রী হন, সেক্ষেত্রে পরিশোধের দায়ভার অবশ্যই স্বামীর ওপর বর্তাবে। 6. দাস ক্রয় বিক্রয় সংক্রান্ত আইন। দাস ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে কৌটিল্য উল্লেখ করেন যে, কোনো শূদ্রের জীবনকে বিক্রয় বা বন্ধক রাখা যাবে না যদি উক্ত ব্যক্তি জন্মসূত্রে দাস না হয়। এরকম কোনো ঘটনা ঘটলে বিক্রেতা ব্যক্তির জাতিকে জরিমানা করা হবে। এরূপ ঘটনা পুনরায় ঘটলে তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। এক্ষেত্রে ক্রেতা বা বন্ধক গ্রহণকারী ব্যক্তিকেও শাস্তির মুখোমুখি হতে হবে। শিক্ষার্থীবৃন্দ, হিন্দু সমাজ 4টি বর্ণে বিভক্ত, যথা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। দেখা যাচ্ছে শূদ্র হচ্ছে সর্বনিম্ন বর্ণ। এই বর্ণের কথাই এখানে বলা হয়েছে। কৌটিল্য আরও বলেন, ম্লেচ্ছদের দাস হিসেবে ক্রয় বিক্রয় অপরাধ হিসেবে গণ্য হবে না। তবে ক্রয় বিক্রয় সম্পর্কে তিনি বলেন, দাস ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দাস ও প্রভুর মধ্যে চুক্তি সম্পাদিত হতে হবে এবং প্রতিবেশীদের
এরূপ চুক্তি সম্পর্কে অবহিত করতে হবে। দাসদেরকে প্রভুগণ নির্ধারিত মজুরি প্রদান করবেন। মজুরির পরিমাণ যদি পূর্ব নির্ধারিত না হয়, তাহলে মজুরির পরিমাণ নির্ধারিত হবে কাজের পরিমাণ ও ব্যয়িত অর্থাৎ ব্যয়কৃত সময়ের অনুপাতে। যদি কোনো দাস ইচ্ছাকৃতভাবে কাজে অবহেলা করে অথবা কাজ থেকে বিরত থাকে, তবে তার নির্ধারিত মজুরি হতে 12 আনা জরিমানা হিসেবে কেটে রাখা হবে এবং এই অবস্থা ততদিন বহাল থাকবে যতদিন সে নির্ধারিত কাজ না করে। শিক্ষার্থীবৃন্দ, এখানে যে মেলেচ্ছ শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি একটি সংস্কৃত শব্দ। এই শব্দ দ্বারা প্রাচীন ভারতের অসভ্য ও বর্বর মানুষকে বোঝানো হয়। এখানেও তাদেরকে বোঝানো হয়েছে। এবার ফৌজদারি আইন। ফৌজদারি আইন গুরুতর অপরাধ ও গুরুতর শাস্তির সাথে জড়িত। 1. ডাকাতি বিষয়ক আইন। ডাকাতির ক্ষেত্রে কৌটিল্য বলেন, হঠাৎ কিংবা সরাসরি কোনো কিছুর লুণ্ঠন হলো ডাকাতি। এর শাস্তি হবে ঘটনার প্রকৃতি অনুসারে। 2. চুরি বিষয়ক আইন। পরোক্ষ পদ্ধতিতে অপরের সম্পদ লুটে নেওয়া হলো চুরি। এরও শাস্তি হবে ঘটনার প্রকৃতি অনুসারে। 3. মানহানি বিষয়ক আইন। মানহানিকর কার্যকলাপ প্রসঙ্গে কৌটিল্য বলেন, চরিত্র হনন, অবজ্ঞাপূর্ণ বাক্যালাপ, ভীতি প্রদর্শন প্রভৃতি মানহানিকর কার্যকলাপ হিসেবে বিবেচিত হবে। কোনো উচ্চ পদমর্যাদার ব্যক্তি যদি অন্য কারো মানহানি ঘটায়, তাহলে তার জরিমানার পরিমাণ হবে দ্বিগুণ। আর দোষী ব্যক্তি যদি নিম্ন শ্রেণীর হয়, তবে জরিমানার পরিমাণ হবে অর্ধেক। অন্যের স্ত্রীর মানহানিকর কার্যকলাপের সাথে জড়িত ব্যক্তির জরিমানা হবে দ্বিগুণ। যদি কোনো নিম্নবর্ণের লোক উচ্চবর্ণের লোকের মানহানির কারণ হয়, তবে জরিমানা সাধারণ পরিমাণের চেয়ে 3 আনা হারে হ্রাস পাবে। মানহানির বিষয়টি নিজের প্রতিবেশীর বা গ্রামের সাথে জড়িত হলে শাস্তি হবে প্রাথমিক ধরনের, এবং তা যদি নিজের বর্ণ সম্পর্কিত হয় তবে জরিমানা হবে মধ্যম ধরনের, এবং তা যদি দেবতা বা মন্দির সম্পর্কিত হয় তবে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। 4. লাঞ্ছনা। লাঞ্ছনা সম্পর্কে কৌটিল্য বলেন, স্পর্শ করা, আঘাত করা এবং আহত করা লাঞ্ছনার পর্যায়ভুক্ত। যদি কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে কাদাযুক্ত হাত দ্বারা নাভির নিম্ন অঞ্চলে স্পর্শ করে, তবে স্পর্শকারীর 3 আনা জরিমানা হবে। এ স্পর্শ যদি নাভির ঊর্ধ্বভাগে হয়, তবে জরিমানার পরিমাণ হবে দ্বিগুণ। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে আঘাত করে এবং সে কারণে তার শরীরের কোনো স্থান ফুলে যায়, তবে তাকে প্রাথমিক শাস্তি প্রদান করতে হবে। আর এই আঘাতের জন্য যদি আক্রান্ত ব্যক্তির মৃত্যুর আশঙ্কা থাকে, তবে শাস্তির পরিমাণ হবে মধ্যম। 5. জুয়া বিষয়ক আইন। কৌটিল্য জুয়া খেলাকে আইন বিরোধী মনে করেননি, তবে যেখানে সেখানে জুয়া খেলার বিষয়ে শাস্তির কথা বলেছেন। তিনি রাষ্ট্র নিয়ন্ত্রিত জুয়া খেলাকে অনুমোদন দিয়েছেন। তার মতে, রাষ্ট্র কোনো কেন্দ্রীভূত এলাকায় জুয়া খেলার আয়োজন করতে পারে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রাষ্ট্রের পক্ষ থেকে জুয়াড়িদের নিকট থেকে রাজস্ব আদায় করতে পারবে। পরিশেষে বলবো, কৌটিল্যের এই আইনতত্ত্ব অনেক বেশি আধুনিক। আধুনিক যুগের আইন প্রণেতাগণ তার তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত হতে পারেন, তবে তিনি কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে বর্ণ বিভাজনকে গুরুত্ব দেয়ায়, তার আইনতত্ত্বের সার্বজনীন প্রকৃতি বিনষ্ট হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ কৌটিল্যের আইনতত্ত্ব বা আইন সম্পর্কে তার ধারণা নিয়ে আলোচনা করা হলো। পরবর্তী আসরে অংশগ্রহণের আগাম আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।